বিশেষ করে ইন্টারিম ইউনূসের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট সরকার কম বুদ্ধিজীবী বেশি। তারা প্রশ্নগুলোকে এমনভাবে রাখছে যেন মনে হচ্ছে যেন এইখানের ভিতরে একাডেমিশিয়ার পরীক্ষা চলতেছে, কোনো একজন থিওরিস্ট সে তার তত্ত্ব এইখানের ভিতরে ঢালছে। সাধারণ বাংলাদেশের পক্ষে এটা বোঝা সম্ভব না। এবং এইটার যে ল্যাঙ্গুয়েজ, সেটা কলকাতা থেকে আমদানি করা ল্যাঙ্গুয়েজ, এটা সাধারণ বাংলাদেশিদের ল্যাঙ্গুয়েজ এই ধরনের না। ফলত আমরা যে জিনিসটা বলতে চাই, এই ইউনূস গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট এবং এই ঐক্যমত্য কমিশন মোটা দাগে ফেইল্ড। তথাপি একটা সম্ভাবনা আমাদের রয়েছে, সেটি হলো গণভোটের মাধ্যমে আমরা যে যা যা অর্জন করতে চাচ্ছি তার তো আসলে মোটা দাগে কিছু পাইনি, তবুও ছিটে ফোটা যা রয়েছে সেগুলো রাষ্ট্রকে বাস্তবায়ন করা এবং তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে পরবর্তী আমাদের যে জার্নি, আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে একটা ধাপ এগিয়ে যাওয়া। তার জন্যই গণভোটটা হচ্ছে এবং এই গণভোটে হ্যাঁতে জয় করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের মাঝেই একটা প্রশ্ন আসলে উকি দেয়, গণভোটে যদি আমরা জিতি বা বাংলাদেশ জেতে, হ্যাঁ যদি জয়যুক্ত হয়, পরবর্তী গভর্নমেন্ট আসলে সংস্কারগুলো করবে কি করবে না। কিন্তু একটা কথা সত্য হলো, পরবর্তী গভর্নমেন্ট সংস্কার যাতে করে তার জন্য বাধ্য করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তো গণভোট। আপনি গণভোটে বিজয় করেন, তারপরে তো আমরা এটা বলতে পারবো। আপনি যদি গণভোটে বিজয়ই না করেন, তারপরে বলেন যে সংস্কার করবে কি করবে না, সেটা তো আসলে সেন্স মেক করে না। ফলত আমাদের যে আগামী লড়াই, সেই আগামী লড়াই নিশ্চিতে গণভোটকে হ্যাঁ করা, গণভোটের হ্যাঁকে বিজয়ী করা অত্যন্ত জরুরি এবং এর কোনো আসলে বিকল্প নাই, এর আসলে বিকল্প হইতেও পারে না। আমরা আসলে একটা জিনিস দেখতে পাচ্ছি, বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে আসলে ছিনিমিনি খেলা হচ্ছে। যে আসে সেই ছিনিমিনি খেলে। এইখানে যারা ঋণ খেলাপি তারা নির্বাচন করে, এইখানে যারা বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিক তারা নির্বাচন করে। এইখানের ভিতরে হলো গিয়া বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল জামাত ইসলামের আমির টুইটারের মাঝে হলো গিয়া নারীদেরকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে, পরবর্তীতে বলা হয় সেটা আসলে হ্যাক হয়েছে। হ্যাক হলে আপনারা তো আইনি ব্যবস্থা নেবেন, নেন নাই, জিডি করছেন সাধারণ। এগুলো আসলে আমরা বলবো আই ওয়াশ। আপনাদের যদি স্ট্যান্ড ক্লিয়ার থাকে, আপনারা যেই ধরনের অ্যালিগেশন আনছেন যে রাষ্ট্রপতির দপ্তর থেকে আপনাদের কাছে একটা ফিশিং মেইল দেওয়া হয়েছে, এটা তো বাংলাদেশের 1 নম্বর ইস্যু হওয়ার কথা। এবং জামাতের যেই পরিমাণ হলো গিয়ে অনলাইন মিডিয়া ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রয়েছে, তারা চাইলে এই মিডিয়া ন্যারেটিভ তৈরি করতে পারে, তারা কেন করে নাই? আমরা মনে করি যে এইখানের ভিতরে আসলে যদি কিন্তু রয়েছে। এবং জামাতে ইসলামী ঐতিহাসিকভাবে আমরা দেখতে পেয়েছি একই একটা কাজ করে 71 নিয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হয়, তারা এভাবে হলো গিয়ে একটা ভাষা উত্তর দেয়। এই হ্যাকিং ইস্যু নিয়ে এই ভাষা উত্তর দিয়েছে। আর বাংলাদেশের আরেকটি যেই দল রয়েছে তারা তো মাশাল্লাহ নির্বাচনের আগে যেই পরিমাণ চাঁদাবাজি করে ফেলছে, নির্বাচনের পরে যে কি করবে আল্লাহ মাহবুদ জানে। তাদেরকে দেখলে এখন মানুষ ভয় পায়। অসংখ্য ঘটনা ঘটেছে আপনারা জানেন। মানে এইটা লিস্ট করলে আপনারা যদি হলো গিয়ে বিএনপির চাঁদাবাজি নিয়ে হলো গিয়ে একটা সার্চ দেন গুগলে, কতক্ষণ যাইতে পারবেন আমরা জানি না। মানে রেলগাড়ি যত বড়, তার থেকে বড় হলো গিয়ে আপনারা নিউজ মিডিয়া স্ক্রল করতে পারবেন। এই রকম আসলে হলো গিয়ে ঘটনা। ফলত আমরা রাষ্ট্রে কাদেরকে ট্রাস্ট করব সেই জিনিসটা রয়েছে। আর এনসিপি তো নতুন একটা সম্ভাবনা জাগায়, তারা পরবর্তীতে জামাতের কোলে উত্তীর্ণ হয়েছে। তাদের নিজস্ব কোনো স্ট্যান্ড নাই, নিজস্ব কোনো বয়ান নাই। ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে রাজনৈতিক যে সম্ভাবনা জুলাই পরবর্তী সময়ে আসলে তৈরি হয়েছিল, সেই জায়গায় বাংলাদেশের জনগণ আশাহত হয়েছে। তথাপি আমরা স্বপ্ন দেখতে চাই। ওই যে কয়েকটা প্রবাদ আছে না, আশায় বাঁচে চাষা। আমরা আসলে সেই চাষা প্রত্যেকবার ঝড় বাদল বৃষ্টির পরেও আমরা আসলে সেই আশা নিয়ে বাঁচতে চাইছি। আপনারা দেখেন, জুলাই জাতীয় সনদ যে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এ, সেখানে একটা হ্যানা ভোট হচ্ছে। কিন্তু এই যে আদেশ, এটা একটা সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধান রেখে এই আদেশ একই সাথে আপনি বলবৎ রাখতে পারবেন না। ফলে যেই জিনিসটা হবে, গণভোটের ফলাফল আপনি যাই করেন না কেন, পরবর্তীতে সংবিধানের মধ্য দিয়ে যদি একটা ড্রাস্টিক চেঞ্জ না আনা হয় এবং পরবর্তী গভর্নমেন্ট যারা সংসদে যাবে, যারা সরকার ফর্ম করবে, তারা যদি আসলে এই জায়গার ভিতরে সদয় না হয়, তাহলে কোনো একটা গ্রুপ আদালতের মধ্য দিয়ে অথবা সংবিধানের মধ্য দিয়ে এই যে কোর্টে এই যে গণভোটের যে রায়, সেটাকে আসলে চ্যালেঞ্জও করতে পারে। ফলত আমরা বাংলাদেশের নতুন যারা রয়েছে, দেখুন আওয়ামী লীগ শেষ, জাতীয় পার্টির আসলে বাংলাদেশের রাজনৈতিক সম্ভাবনা নাই। ফলত যারাই ক্ষমতায় আসবে তারা বাংলাদেশের অভ্যুত্থানপন্থী দল,
বাংলাদেশের যারা জুলাই বিপ্লবকে ধারণ করে তাদের পন্থী দল। ফলত তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, শুধু অনুরোধ না, এটা আসলে আমাদের দাবি, ছাত্র জনতার দাবি, যে আপনারা জুলাই বিপ্লবকে ধারণ করে আমাদের যে যে গণভোটের মধ্য দিয়ে যে রায়গুলো রয়েছে, যে দফাগুলো দাবিগুলো আমরা বাস্তবায়নের মুখে যাচ্ছি, সেগুলো আপনারা বাস্তবায়ন করবেন এবং এগুলোতে যাতে কোনো প্রকার আইনি জটিলতা না আসে সেই জিনিসগুলো আপনারা নিশ্চিত করবেন। সেই সাথে আপনারা দেখতে পেয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য দায় মুক্তি অধ্যাদেশ করা হয়নি, যেটা করা হয়েছে সেটা হলো দায় নির্ধারণ অধ্যাদেশ। আমাদেরকে কিন্তু বলেছিল দায় মুক্তি অধ্যাদেশ হবে, আমাদের সাথে মিথ্যা কথা বলেছে। এই মিথ্যা বলেছেন আইনমন্ত্রী আসিফ নজরুল স্যার, এই মিথ্যা কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই মিথ্যা কথা বলেছেন আমাদেরকে হলো গিয়া যারা কোর্টে রয়েছেন তারা, প্রধান বিচারপতি থেকে বাকিরা যারা রয়েছেন, এবং এই মিথ্যা বলেছে ছাত্র উপদেষ্টা 3 জন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম। প্রত্যেকেই আসলে আমাদেরকে এই মিথ্যা কথাগুলো বলেছেন, এবং এই মিথ্যা কথার মধ্য দিয়ে আমাদেরকে যে আশার সঞ্চার করা হয়েছে আমরা আসলে হতাশ হয়েছি। এখন আমরা বলতে চাই এই দায়মুক্ত অধ্যাদেশ এবং হলো দায় নির্ধারণ অধ্যাদেশের মাঝে পার্থক্যটা কি, এবং এই যে দায় নির্ধারণ অধ্যাদেশ সেটার নাম দেওয়া হচ্ছে সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ। আমরা একটু বলি, এক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক পুরাতন কোনো মামলা চলবে না, নতুন মামলাও করা যাবে না। জুলাই গণ অভ্যুত্থান বলতে জুলাই ও আগস্ট মাসের কথা বলা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো তারিখও কিন্তু এখানে বলা হয়নি। আগস্ট মাসের কত তারিখ পর্যন্ত আসলে এই দায় মুক্তি থাকবে, দায় মুক্তি না থুকু আসলে দায় নির্ধারণ, সেটা আসলে বলা হয়নি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আসলে হত্যা মামলা চলবে, মানে জিনিসটা আসলে খুব হাস্যকর। আপনি একই সাথে দায় নির্ধারণ দিবেন এবং আরেক সাথে হত্যা মামলা আদেশও চলবে, সেই জিনিসটা আসলে হাস্যকরই বটে। এক্ষেত্রে শুরুতে মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করতে হবে, মানবাধিকার কমিশন তদন্ত করবে। 5 নম্বর ধারার যে 2য় প্যারাগ্রাফ, সেটা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পুলিশ হত্যার অভিযোগে দায়ের ও তদন্ত করার জন্য এই ধারাটি যুক্ত করা হয়েছে। মানে এইটা আসলে নিশ্চিদ্র প্রতারণা। আমরা বেহুলার বাসর ঘরের কথা শুনেছি, সেই বেহুলার বাসর ঘরের মাঝে আমরা শুনেছিলাম কোনো প্রকার ছিদ্র রাখা হবে না।